আজকে এখানে আমরা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের যে অর্থানুকূলে আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের অধীনে যে আগরতলা স্মার্ট সিটি স্কিমের মাধ্যমে যে মহারাজা বীর বিক্রম লেকের যে পুনঃসংস্কার এবং তার যে সৌন্দর্যায়ন সেই উপলক্ষে একটু আগে আমরা ইনগ্রেশন করলাম। তো সেই উপলক্ষে আমাদের মঞ্চে উপস্থিত আছেন আমাদের ত্রিপুরার রাজ্যসভার সদস্য শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়, যিনি একটু আগে ওনার বক্তব্য আমাদের সামনে রেখেছেন। মঞ্চে উপস্থিত আছেন আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয়, উনিও বিস্তারিতভাবে এখানে আলোচনা রেখেছেন। অ্যাডভোকেট জেনারেল সিনিয়র অ্যাডভোকেট শ্রী শক্তিময় চক্রবর্তী এখানে উপস্থিত আছেন। চেয়ারম্যান শ্রী সুকুময় সাহা এএমসির যে এখানে ইস্ট জোনাল অ্যাডভাইজারি কমিটি, শ্রীমতী মনিকা দাস দত্তা ডেপুটি মেয়র এএমসির। তাছাড়া এখানে উপস্থিত আছেন আমাদের ডক্টর দিলীপ কুমার দাস মহোদয়, চেয়ারম্যান অ্যাডভাইজারি কমিটি আগরতলা স্মার্ট সিটি লিমিটেডে, এবং শ্রী অভিষেক সিং সেক্রেটারি আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা, এবং যিনি এখানে স্বাগত ভাষণ আমাদের সামনে রেখেছেন সিইও অ্যান্ড এমডি আগরতলা স্মার্ট সিটি লিমিটেড ডক্টর শৈলেশ কুমার যাদব, কমিশনার আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের শ্রী দিলীপ চাকমা মহোদয়। তাছাড়া এখানে আমাদের মাঝে উপস্থিত আছেন সম্মানিত কর্পোরেটর বৃন্দ আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের এবং অন্যান্য যারা বিশিষ্ট ব্যক্তিবৃন্দ এখানে এই অত্র এলাকার এবং অন্যান্য জায়গার থেকে যারা এসছেন, এবং বিশেষ করে যারা এএমসি এবং স্মার্ট সিটির যারা কর্মচারীরা এখানে উপস্থিত আছেন এবং আধিকারিকগণ উপস্থিত আছেন, এবং এই এলাকার যারা এলাকাবাসী এবং আমার প্রিয় সাংবাদিক বন্ধুরা, সবাইকে আমি ধন্যবাদ দেব যে অনেকক্ষণ ধরে এখানে বক্তব্য হচ্ছে, তারপরেও আপনারা এখানে বসে আছেন। আমাকে বলতেই হবে, প্রধান অতিথি হিসাবে আমি দু চারটি কথা আপনাদের সামনে আমি রাখতে চাইছি। এমবিবি কলেজ আমাদের কাছে একটা গর্বের বিষয়, আপনারা সবাই জানেন। আমিও এমবিবি কলেজে আমি পড়তাম, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পড়ার পর যখন ডাক্তারিতে চান্স পাই তখন আমি চলে যাই। কিন্তু এখানে এমবিবি কলেজের এই লেকের চারিদিকে ঘুম থেকে উঠে ইভেন ভোরবেলা 4টে সাড়ে 4টার সময় আমরা এসে গেছি, প্র্যাকটিস করতে হতো লং ডিস্টেন্স রানের জন্য। তো পুরো লেকের কয়েক চক্কর আমাদের 5-6টা চক্কর আমাদের দিতে হতো। দেখতাম কলেজে যখন আসতাম এই লেককে দেখতাম, তো ছোট বয়সেও এখনও যারা ছোট যারা আছেন তাদের মধ্যেও আমি মনে হয় আমরা যেটা চিন্তা ভাবনা করি যে এই যে একটা পরিত্যক্ত অবস্থায় ছিল, ইস যদি এটা ভালো করা যেত, দৌড়তাম আর ভাবতাম এটা যদি আরও সুন্দর করা যেত, প্রাকৃতিক একটা মনোরম পরিবেশ দেখতাম, কিন্তু মনে হতো কিছু যদি স্মার্টনেস এর মধ্যে করা যায়। কিন্তু একজন স্টুডেন্ট হিসাবে এটা আইসোলেটেড ওয়েতে কী করে করব, কিন্তু সবসময় একটা চিন্তা ভাবনা থাকতো এরকম। ফর এক্সাম্পল, আমি আগরতলার আমার যেখানে মেইন বাড়ি সেখানে আপনারা দেখেছেন একটা আইসোলেটেড একটা আইল্যান্ড ছিল, সেখানে কামানচমনি সবাই চিনে, কিন্তু সেখানেও চোখের সামনে দেখতাম যে 0 মাইল ফলক, সেটা দেখতে দেখতে মাটির নিচে চলে গেছে। এবং এটাকে আমাদের যখন মাঝে মাঝে আমাদের বন্ধুবান্ধব জিজ্ঞেস করতো যে আপনি থাকেন কোথায়, তো অ্যাড্রেসটা প্রপারলি বলার জন্য কামানচমনির সামনে এসে বলতে হয়। তো দেখতাম ওই বয়সে ভাবতাম যে এটাকে যদি কিছু করা যেত, এবং আজকে এই সুযোগ এসছে। আসার পর যে যে চিন্তা ভাবনা, যেমন এখনের যারা ছেলে মেয়েরা আছেন তাদের মধ্যে এই ধরনের হয়, কিন্তু যখন কোনো দিন সুযোগ আসবে বা এই কথাগুলো যখন যারা এখন সরকার চালাচ্ছেন তাদের কাছে যখন আসবে, মাঝে মাঝে মাননীয় প্রধানমন্ত্রীজি এর জন্যই যুবক সম্প্রদায়ের কাছে কথা বলেন যে তোমাদের আইডিয়া কী, এবং সেই আইডিয়া নিয়ে কিন্তু তার বাস্তবায়ন আমরা করে থাকি। তো সেই দিশায় আজকে এই লেকের এই ধরনের একটা নতুনভাবে আজকে পুনঃসংস্কার হয়েছে, একটা সুন্দর পরিবেশ এখানে সৃষ্টি হলো, এবং
কামানচুমনির যেটা আমি বললাম যে আমাদের যে আইল্যান্ড, সেটাকে বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের মূর্তি সেখানে স্থাপন করলাম এবং জিরো ফলককে উপরে উঠিয়ে দিলাম। আমাদের যে কোনো জায়গায় আমরা এখান থেকে আজকে ধর্মনগর কত কিলোমিটার আমরা যখন বলি তখন তো মাইল ছিল, সেখান থেকে কিন্তু আজকে মাইলের যে ফলকটা উঠানোর পর মানুষ বুঝতে পারলো যে কোন জায়গার থেকে তার শুরু এবং কোথার থেকে তাকে গুণা হয়। তো এই যে চিন্তাধারা, তারই কিন্তু প্রতিফলন আজকে আমরা চেষ্টা করছি আমি এবং আমাদের সরকারের মাধ্যমে এবং অন্যান্য যারা এজেন্সি আমাদের আছে, আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন হোক বা অন্যান্য যারা আছেন, তাদেরকে মিলে আমরা চাইছি যে ত্রিপুরাকে একটা মানে একটা স্মার্ট যেসব সুযোগ সুবিধা, মৌলিক সুবিধা, সেগুলোর জন্য দেওয়া হয়। 2015-তে মাননীয় প্রধানমন্ত্রীজি, ওনারও দেখুন, আপনি চিন্তা করুন 2014-তে উনি যখন প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন, এর আগে গুজরাটে উনি কিন্তু, আমি সব জায়গায় এই কথাটা বলি যে গুজরাটকে উনি পরীক্ষাগার হিসাবে উনি ব্যবহার করেছেন, অনেক কিছু টেস্ট করেছেন। যে গুজরাটের মধ্যে কিচ্ছু ছিল না, জল নাই, কিছুই নাই সেখানে, সেই জায়গায় গুজরাটকে 13 বছর উনি যখন মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব ছিলেন, বিভিন্নভাবে ট্রাইং আর এরর মেথডে এবং অনেকভাবে কাজ করার পর উনি বুঝতে পেরেছেন যে এইভাবে যদি কাজ করা যায়, একটা রাজ্য যেভাবে ডেভেলপ করা যায়, তাহলে দেশকে কিন্তু ডেভেলপ করা যাবে না। তো উনি 2015-তে যখন আসলেন, তখন স্মার্ট সিটি মিশন উনার যে মস্তিষ্ক প্রসূত সেটা শুরু হয়েছে। আজকে 100টা যে স্মার্ট সিটি প্রথমে উনি ঘোষণা দিয়েছেন, এর মধ্যে আগরতলা স্মার্ট সিটি সেটাও কিন্তু ইনক্লুড হয়েছিল। তারপরে কিন্তু আজকের এই যে উন্নয়ন, সেটা ত্বরান্বিত হচ্ছে। আমি বলবো যে এই ধরনের যে প্রাকৃতিক ভারসাম্য রেখে, এখানে যে বাস্তু কথা চিন্তা রেখে যে ধরনের সুন্দরতা এখানে সৃষ্টি হয়েছে, সত্যিই আমি আনন্দিত। এবং আমি আশা করি সমস্ত ত্রিপুরাবাসী, শুধু বনমালীপুর নয়, সমস্ত অন্যান্য আগরতলা এবং ত্রিপুরার বাসীর জন্য একটা গর্বের জায়গা এখানে হয়েছে। আমি এখানে প্রায়শ আসতাম যখন খেলাধুলা মোটামুটি যখন অনেকটা কমে গেছিলো, তো সেখানে আমি সকালবেলা এসে এখানে হাঁটতাম। কিন্তু ওই একই বিষয় যখন আসতাম, যেটা একটু আগে বলা হয়েছিল, বিভিন্ন জায়গায় বিভিন্ন অসামাজিক যে কাজের যে মানে সেখানে যে অ্যাবস্ট্রাক্টগুলো, সেটা কিন্তু দেখতে পেতাম। কিন্তু ওই খালি ভাবা কি হবে না হবে, কীভাবে করা যাবে, কিছুই বুঝতাম না। কিন্তু যারা সরকারে থাকবে, যারা সরকারকে পরিচালনা করবে, তাদের মধ্যে এই যে চিন্তাভাবনা, সেটা থাকা উচিত। তো আজকে সেই সুযোগ এসছে। আমি যখন আসছিলাম এখান থেকে, কত সুন্দরভাবে ব্যবস্থাপনা রাখা হয়েছে এখানে পরিযায়ী পাখির থেকে আরম্ভ করে, এখনই আসবার সুযোগ হবে, আগামী দিনে এখানেও আসবো, সেটাও আমরা দেখব। যে অনেকে এই বিষয়ে অনেক মন্তব্য করেছে যে এখানে প্রপারলি যে বাস্তু প্রপারলি করা হয় না। তো সেখানে আমরা যখন দেখব, আমি নিশ্চিত সেই যে বিভিন্ন যে পক্ষীরা আসে, সেখানে নিশ্চয়ই আসবে। তো আমাদের কাছে এটা একটা গৌরবের বিষয় আমি বলবো। এবং আজকে এই জায়গায় আমি যে এখানকার যে এটা তো সুন্দর হলো, কিন্তু এই এলাকার সবচেয়ে বেশি যদি খুশি হবে এবং আনন্দের বিষয় হচ্ছে এই এলাকার মানুষ। কারণ যেখানে সুন্দর হবে, আমি অনেক জায়গায় দেখি রাস্তা, আমাদের এতগুলো রাস্তা হয়েছে, গডকরিজির কথা বলেছেন মাননীয় EMRTH যিনি ইউনিয়ন মিনিস্টার, উনি সব সময় রাস্তা ছাড়া কোনো কথা বলেন না। কত ডেভেলপমেন্ট সারা ভারতবর্ষের মধ্যে, ন্যাশনাল হাইওয়ে থেকে আরম্ভ করে এতগুলো ডেভেলপ করলো। আজকে যখনই আমরা দেখি যে আমাদের এয়ারপোর্ট থেকে নামার পর মানুষ বলছে, আমাদের ত্রিপুরার ছেলে মেয়েরা যারা 10 বছর 15 বছর পরে বাইরে থাকার পর ত্রিপুরাকে বলে এই ত্রিপুরাতে কিছুই হবে না, তারা যখন আসে আর বা অন্যান্য লোক যারা আসে বলে ত্রিপুরা এত সুন্দর। তো বারবার আমি বলেছি, গেটওয়ে যেটা যদি ভালো হয়, দ্য ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড। তো প্রথমেই আমাদের ফেস যদি প্রপার না হয়, যে কারণে যখন এই 2 লেন থেকে 4 লাইন করা হলো, আমি বারবার বলেছি যে মাঝখানের যে লাইটগুলো যে এক্সট্রা অর্ডিনারি যাতে হয়। তখন আমি শৈলেশজিকে আমি বললাম যে আপনার কিন্তু এই কাজটা আপনার করতে হবে। তো ওনারা সেই কাজটা করেছেন এবং আপনারা কয়েকদিনের মধ্যে দেখবেন তারও ইনগুরেশন হবে। কয়েকটা ব্রিজের কাজ এখনও অসম্পূর্ণ আছে, সেটাও সম্পূর্ণ হয়ে যাবে। তো এই ধরনের যে আমাদের যে প্রকল্পগুলো আমরা আস্তে আস্তে করে আমরা সুন্দরভাবে আমরা করছি। এখানে আমি দেখলাম যে বৃক্ষরোপণ আরও এক্সট্রা প্রায় 70,000-এর মতো গাছ, আমাকে যা বলা হলো, বৃক্ষরোপণ এখানে হয়েছে। তো এখানে বাস্তুকে সামনে রেখে এই কাজগুলো এখানে করা হয়েছে। একটা পাবলিক স্পেস এখানে তৈরি করা হয়েছে এবং আমি মনে করি পাবলিক স্পেস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এখানে বিভিন্ন ধরনের যারা আমাদের মানুষরা বাইরের থেকে আসবেন, যারা
এখানে এটা একটা কিন্তু পর্যটনের জন্য একটা বিশেষ স্থান হয়ে গেল। বাইরের থেকে যখন আসবেন, বসবেন, এখানে বসে কথা বলবেন, তাদের মধ্যে একটা মেলবন্ধনেরও একটা সুযোগ কিন্তু এখানে ঘটবে। আমার কাছে যা খবর আছে, এখানে ওয়াটার স্পোর্টস, শিশুদের খেলার জায়গা এবং ইভেন যোগব্যায়াম, এবং প্রায় যা আমরা আসলাম, আমার এখানে পুরোটা আমার মনে আছে আগে পুরোটা যদি আমরা ঘুরতাম প্রায় 2.5 কিলোমিটারের মতো হাঁটার পথ। তো এখানে মর্নিং ওয়াকের জন্য মানুষ আসতে পারবে, 10 টাকা করে এন্ট্রি ফি, এবং এত সুন্দরভাবে এন্ট্রি ফি রেখেছে যে কেউ যদি গায়ের জোর করে বলে যে আমি ভিতরে যাব, সেই সুবিধা কিন্তু কম। এখানে পয়সা দিয়ে আসতে হবে, এবং যে বিষয়গুলো একটু আগে আলোচনা হয়েছে যে অসামাজিক কাজে এখানে লিপ্ত, তাদের কিন্তু রেস্ট্রিকশন হলো। আর যদি এখানে অসামাজিক কাজ হয়, এখানে যে রাজীববাবু বলেছেন যে একটা কমিটি যদি করেন, তাদেরও কিন্তু দায়িত্ব বর্তাবে হবে যে কীভাবে এই অসামাজিক কাজগুলো প্রপারলি এখানে বন্ধ করা যায় কিনা। নিশ্চয়ই সেটা করবে। সকাল 8টার থেকে শুরু হবে এবং সন্ধ্যা 8টা পর্যন্ত এই যে এখানে উন্মুক্ত থাকবে। আমি এর জন্য জিজ্ঞেস করলাম কটার থেকে কটা অবধি এটা খোলা থাকবে। তো সেই দিক দিয়ে ওনারা ভালো কাজ করছেন। প্রায় 12 হেক্টর এলাকা নিয়ে এই যে পর্যটন কেন্দ্র, এটা আমাদের আগামী দিনে একটা এক্সট্রা আমাদের বলবো একটা পালক পর্যটন দপ্তরে এটা লাভ হলো। এবং এই যে একটা প্রাণবন্ত একটা সামাজিক উদ্যান এখানে গড়ে উঠেছে, সত্যিই উই আর প্রাউড অফ দিস। এবং আমি যা দেখলাম এখানে পরিবেশের সাথে মানুষের এবং প্রকৃতির সাথে এবং প্রযুক্তির সাথে সামঞ্জস্য রেখে যে একটা ইকোলজিক্যাল ব্যালেন্স সেটা রাখা হয়েছে। এবং মানুষ যখন বাইরের থেকে আসবে, এখানে যখন বসবে, তখন কিন্তু কোনো অংশে বিদেশের বহু জায়গায় মানুষ চলে যায়। মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন ভোকাল ফর লোকাল, এবং এই বিষয়ে আপনারা জানেন যে জিএসটি নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে। উনি বারবার বলছেন আমাদের পয়সা কেন বিদেশে যাবে, কেন আমাদের পর্যটনের জন্য আমাদের লোকরা বাইরে যাবে। ত্রিপুরাতে আমরা বারবার বলছি যে আমাদের কিছু হলেই কোনো একটা ঘটনা, মানে একটা বিশেষ একটা দিনে বাইরে চলে যায়। তো ত্রিপুরারই ভালো করে আমরা জানি না, চিনি না। তো ত্রিপুরাতেই যদি বিভিন্ন জায়গা আছে আমাদের, ডুম্বুর থেকে আরম্ভ করে নারিকেলকুঞ্জ এবং বিভিন্ন জায়গা, আমাদের যে রুদ্রসাগরের যে রাজবাড়ি আছে, সব জায়গা মিলে আমাদের এখানে কিন্তু প্রচুর জায়গা আছে। তো পয়সা কিন্তু আমাদের ত্রিপুরাতেও থাকতে পারে। এক তো বাইরে যাওয়া না যাওয়া, ভারতবর্ষের বহু জায়গার মধ্যে আমরা যেতে পারি। সেখানে থাকলে মাননীয় প্রধানমন্ত্রী সেই দিকেও নজর দিয়েছেন। প্লাস ভোকাল ফর লোকাল, আমাদের দ্বারা যে সব জিনিস প্রোডাক্ট তৈরি হয় আমরা সেটা কিনবো, বিদেশি জিনিস আমরা যাতে না কিনি, সেই দিকে আমাদের চেষ্টা করা উচিত। আমাদের 2025-26 যে হাওড়া নদীর তীর, এখানে আমাদের সেক্রেটারি মহোদয় অলরেডি বলেছেন যে হাওড়া রিভার ফ্রন্ট ডেভেলপমেন্ট প্রজেক্ট, সেটা প্রায় কাজটা সম্পূর্ণ হয়ে গেছে। কিছুদিনের মধ্যেই সেটারও আমরা ইনোগ্রেশন করব। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের যে সহযোগিতা, সেটা ত্রিপুরা আরবান অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট প্রজেক্ট বাস্তবায়ন হচ্ছে, এবং তাতে করে আমাদের যে 12টি বিভিন্ন পৌর সংস্থা, শুধু ত্রিপুরাতেই নয়, মানে আগরতলাতেই নয়, বিভিন্ন যে 12টা আরও পৌর সংস্থা আছে, সেখানে পয় প্রণালী থেকে আরম্ভ করে বিভিন্ন জল সরবরাহ এবং যে সড়ক নির্মাণ এবং অন্যান্য যেসব ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, সেই ব্যবস্থা এখানে করা হয়েছে। তার জন্য এই 2 বছরে সেটা কমপ্লিট করতে হবে, সেটাও আমরা একটা টাইমলাইন আমরা দিয়েছি। এবং যে ব্যয় রাখা হয়েছে 230 করোড় 16 লক্ষ টাকা, সেই প্রকল্প আমরা সেটা রেখেছি। স্যাটেলাইট টাউনশিপের কথা বলেছে, গত বাজেটে আমরা বারবার বলেছি যে আগরতলা, উদয়পুর এবং ধর্মনগরে সেখানে কনজেস্টেড হয়ে গেছে, সেখান থেকে আস্তে আস্তে শিফট করতে হবে। ডেভেলপমেন্ট যদি করতে হয়, মানুষের লোক সংখ্যা বাড়ছে, তো সেই জন্য স্যাটেলাইট টাউন যাতে তৈরি হয়, আমরা ডিসিশন নেওয়ার পর তার জন্য বাজেটও রাখা হয়েছে। এখানে অলরেডি উদয়পুরে চিহ্নিত হয়েছে এবং আগরতলাতেও প্রায় চিহ্নিত হয়েছে। প্রায়শ আমি রিভিউ মিটিংয়ে কথা বলি, সেখানে একদম প্রপার ওয়েতে যাতে সেই শহর তৈরি করা যায়, সেইভাবে কিন্তু আমরা তৈরি করব। ত্রিপুরা ল্যান্ড পুলিং এবং প্লট রিকনস্ট্রাকশন পলিসি আমাদের সেক্রেটারি মহোদয় বলেছেন, সেটাও কিন্তু আমরা ঘোষণা করেছি, এবং তাতে কিভাবে করা হবে সেই বিষয়ে উনি বিস্তারিত আলোচনা করেছেন। আপনারা আগামী দিনে ত্রিপুরার আগরতলা শহরটা কি হচ্ছে আমি বলছি। এখানে রিং রোড তৈরি হচ্ছে, আপনারা সবাই জানেন বাই দিস টাইম, যে একটা ইস্টার্ন বাইপাস আর একটা ওয়েস্টার্ন বাইপাস। একটা হচ্ছে আপনার লেম্বুছড়ার থেকে খয়েরপুর হয়ে, সেটা আপনার যে মেইন যে বাইপাস আছে সেখানে পড়বে। আরেকটা লেম্বুছড়ার থেকে এয়ারপোর্ট হয়ে লঙ্কা মোড়া হয়ে, সেটা আপনার রামনগর হয়ে সেটা যাবে আপনার
মেইন যে বাইপাস যেটা আমাদের আছে অলরেডি সেখানে গিয়ে পড়বে। তো আমাদের তাতে করে যানজট কিন্তু আগরতলা শহরে অনেকটা কমবে। আমাদের যে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে ত্রিপুরাতে প্রথম B+ G+ আপনার 14 যে বিল্ডিং পেন্ডুলাম টেকনোলজি নিয়ে আমাদের গুর্খাবস্তিতে সেটা শুরু প্রায় অনেকটা কাজ এগিয়ে গেছে, অ্যাবাউট 50%-এর উপরে সেখানে কাজ কমপ্লিট হয়ে গেছে। সেটার একটা অদ্ভুত একটা ক্যালিফোর্নিয়ার যে টেকনোলজি সেটা নিয়ে সে কাজ হচ্ছে, যে 8.5 যে আমাদের সিসমিক জোন সেখানে অবধি সেটা ভেঙে পড়বে না। এই মাত্রায় যদি আপনার ভূমিকম্প হয় তাহলেও সেই বিল্ডিংটা নড়বে, কিন্তু কোনো অবস্থায় সেটা ভেঙে যাবে না। তো সেটা যখন হবে তো আমাদের বিভিন্ন যে ডাইরেক্টরেট আছে সবকটা একই ছাদের নিচে কিন্তু চলে আসবে। তাতে করে আমাদের কিন্তু যে বাকি যে জায়গাগুলো আছে সেগুলোকে আবার অন্যভাবে আমরা ব্যবহার করতে পারি। ইউনিটি মল বাধারঘাটে আমরা শুরু করেছি, মাননীয় প্রধানমন্ত্রীজির একটা বিরাট একটা ওনার মানে ড্রিম প্রজেক্ট, সেটাকেও আমি অলরেডি কাজ এখানে ভূমি পূজন করেছি, কাজও শুরু হয়ে গেছে। সেই ইউনিটি মলের মেইন ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট সেই কারণে শুরু হয়েছিল। যখন আমি বললাম যে এটাকে সাস্টেন করতে হবে, তো ইউনিটি মল আমরা প্রপার মল যেরকম অন্যান্য স্টেটে হয়, তো এই টাকা দিয়ে আমরা কেন না সেইভাবে আমরা ব্যবহার করি, যে বিভিন্ন ডিস্ট্রিক্টের তো আসবে প্রোডাক্ট, প্লাস আমাদের যে 8টা ডিস্ট্রিক্ট আছে সেই প্রোডাক্টের থাকবে, কিন্তু এটা যাতে সাস্টেন করে সেই ব্যবস্থা করতে হবে। যেমন আমরা কথা বললাম সেইভাবে কাজও কিন্তু হচ্ছে, যাতে করে একটা প্রকৃত অর্থে একটা প্রপার মল যাকে বলে সেইভাবে আমরা টেন্ডারও করেছি, কাজও শুরু হয়েছে। আমাদের এখানে 5 স্টার হোটেল, এখানে অনেকে আসে বলে যে আপনাদের এখানে ভালো হোটেল নেই, 5 স্টার হোটেল নেই। তো আমরা ত্রিপুরাই একমাত্র রাজ্য যেখানে আমরা টাটা গ্রুপের সাথে আমরা ওদের সাথে মৌ করেছি এবং অলরেডি এগ্রিমেন্টও সাইন হয়েছে। সেখানে পুষ্পবন্ত প্যালেসের মধ্যে প্রায় 100টার মতো বিল্ডিং রুমটা ওনারা এখানে করবেন এবং রেট্রোফিটিং করে ওখানকার যে রাজার যেসব কীর্তিগুলো আছে সেগুলো আমরা প্রায় 17 কোটি টাকা খরচ করে রেট্রোফিটিং করে আমরা সেগুলো বাঁচিয়েছি। তো সেটাকে সামনে রেখে আপনার ওখানে যেভাবে ওনারা বানাবেন, রাজস্থানের বহু জায়গায় ওনারা এই ধরনের রাজ পরিবারের যারা আছেন তাদের সাথে যুক্ত হয়ে এই ধরনের স্কিম ওনারা নিয়েছেন, কিন্তু গভর্নমেন্টের সাথে প্রথম ওনারা কিন্তু এই মৌ করেছেন। তো আমাদের জন্য এটা অত্যন্ত আনন্দের বিষয় যে আগামী দিন যখন এই হোটেলটা গড়ে উঠবে প্রায় 200 জনের লোক কিন্তু সেখানে মানে কাজের সুবিধা পাবে সেখানে। শুধু তাই নয় যে আউট অফ 100 যে রুম হবে সেটা রাজকীয় স্টাইলে হবে, এর মধ্যে 4টা এক্সক্লুসিভ রুম হবে এবং সেইগুলো এক একটা রুমের যে আমাকে যা বলা হয়েছে প্রায় 1.5 লাখ থেকে 2.5 লক্ষ টাকা পার ডে। এখন আপনারা ভাবুন কারা থাকবে। তো এই যে আপনার টাটা গ্রুপের যে স্কেল ISCL তারা কি করেছে, তাদের বিভিন্ন পৃথিবীর বিভিন্ন জায়গায় ওদের চেইন আছে, তারা চার্টার প্লেন নিয়ে এখানে আসবে। যখন আসবে ওই রুমে তাদের কিন্তু খরচ করার ক্ষমতা আছে। এখন ওনারা যখন এখানে থাকবেন, যখন ট্রান্সপোর্টের আমাদের ব্যবসা বাড়বে, অন্যান্য বেভারেজের ব্যবসা বাড়বে, 200 জনের লোকের এখানে চাকরি হবে এবং শুধু সেখানেই বসে থাকবেন না, বিভিন্ন যে আমাদের যে ট্যুরিস্টের যে স্পটগুলো আছে সেখানে ওনারা যাবেন। তো আমাদের ফিউচারে এটা কিন্তু একটা মানে গেম চেঞ্জার হিসাবে কিন্তু কাজ করতে যাচ্ছে। আমাদের ফ্লাইওভার আপনারা সবাই জানেন, এখানে বহু হইচই হয় যখন এত পপুলেশন তো আমরা বাড়ছেই, কিন্তু পাশাপাশি গাড়ির যে পপুলেশন সেটাও কিন্তু বাড়ছে, কিন্তু জায়গা তো কম। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের এখন ফ্লাইওভার তৈরি করতে হবে। তো ফ্লাইওভার নিয়েও আমরা অনেকের কাছে বলেছিলাম যে আপনারা সাজেশন দিন। তো ফ্লাইওভারে আপাতত যে আমাদের কথা হচ্ছে সেটা যদি হয়ে যায় তাহলেও একটা সুদৃশ্য একটা চেহারা এবং কনজেশনের দিক দিয়ে কিন্তু আমরা মুক্ত হতে পারবো। লাইট হাউস প্রজেক্ট সেটাও শুরু হয়েছিল, যে সময়ে করার কথা ছিল, যেভাবে ডিপিআর তৈরি করা হয়েছিল সেটা প্রপারলি করা হয়নি, কারণ বুঝতে পারিনি ওখানে যে মাটির যে পরীক্ষা প্রপারলি করা হয়নি। তো সেটাকে আবার যাতে এক্সপেডাইট করা যায়, আমি মাননীয় ইউনিয়ন মিনিস্টারের সাথে 3 বার কথা বলেছি, চিঠিও দিয়েছি, পার্সোনালি কথা বলেছি। তারপর সেটাকে এক্সপেডাইট করার জন্য উনি সেই যে একটা পাইলিং করার জন্য যে পয়সাটা সেটা যুক্ত ছিল না, সেই টাকাটা উনি রিলিজ করেছেন, এখন কাজ শুরু হয়েছে, সেটাও কমপ্লিট হবে। এখানে আমাদের অলরেডি ডোনার মিনিস্ট্রি থেকে ডেন্টাল কলেজের জন্য প্রায় 205 কোটি টাকা দিয়েছে। তো আপনারা জানেন যে অলরেডি আমরা ডেন্টাল কলেজ যে শুরু হয়েছে, ওয়ান অফ দ্য বেস্ট মানে সোফার ইনফ্রাস্ট্রাকচার
ইজ কনসার্ন, সারা ভারতবর্ষের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ডেন্টাল কলেজ, এবং আরও যাতে 205 কোটি টাকা যেটা পেলাম, আরেকটা বিল্ডিং অলরেডি কাজ শুরু হয়েছে। আমাদের মাদার অ্যান্ড চাইল্ডের জন্য জিবি হাসপাতালে একটা নতুন একটা হসপিটাল হচ্ছে, সেখানেও প্রায় 100+ কোটি টাকার একটা, সেখানেও আমরা অলরেডি গিয়ে ভূমি পূজন হয়েছে, সেটারও কাজ এখানে হচ্ছে। তো সমস্ত জায়গায় বলা হয়েছে আমাদের সরকার আসার পর থেকে আমরা চাই যে এখানে সবসময় উন্নয়নের কথা হবে। উন্নয়নের সাথে কোনো রাজনীতির কোনো সম্পর্ক নেই, উন্নয়ন ছাড়া কোনো কথা হবে না। এখানে টার্সিয়ারি আই হসপিটাল আমরা করতে যাচ্ছি, যেটা আইএলএসে আমরা যখন যাব তার লেফট সাইডে জায়গাও চিহ্নিত হয়েছে। তার জন্য সেখানে 100 বেডেড, মোরাললেস 100 বেডেড হসপিটাল হবে, আইসিইউ থাকবে। এবং আমি বলেছি যদি আইয়ের জন্য, আই ট্রিটমেন্টের জন্য কেন মানুষ বাইরে যাবে, যদি আমাদের এখানে কিডনি ট্রান্সপ্লান্ট হতে পারে, আগামী দিনে যদি আমাদের এখানে লিভার ট্রান্সপ্লান্ট হতে পারে বা অন্যান্য ট্রান্সপ্লান্ট যদি শুরু হয়, তাহলে কেন এখানে আই এবং কেন বাইরে মানুষ যাবে। তো সেই দিশায় আমরা কাজ করছি, এবং সেটা যখন হবে আমার মনে করি যে ত্রিপুরার জন্য একটা অত্যন্ত সাধারণ মানুষের জন্য সেটা কাজে আসবে। এখানে আমাদের সিজা হসপিটাল যে মণিপুরে, তাদের বিরাট ইনস্টিটিউশন, তো মণিপুরের যে বর্তমান এখানে অবস্থা ছিল, সেই অবস্থায় ওনারা চেয়েছেন যে এখানে এসে জায়গা চেয়েছে, সিজার জন্য আমরা টাকাও দিয়েছি, একটা মাল্টি স্পেশালিটি হসপিটাল ওনারা করছেন, জায়গাও দিয়েছি, বাউন্ডারিও তৈরি হয়ে গেছে। আমি বারবার খবর নিচ্ছি যে যত তাড়াতাড়ি সম্ভব সেটা শুরু করার জন্য। তো সেইভাবে আমরা একটার পর একটা কিন্তু আমরা এখানে কাজ করছি। বন্ধুগণ, আজকের এই যে এমবিবি কলেজের যে লেকের পুনঃসংস্কার, আমি আশা করি যে এখানে আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন, এটাকে সুন্দর রাখার দায়িত্ব কিন্তু আমাদের। এখানে যেভাবেই হোক যদি কমিটি তৈরি হয় সবাই মিলে, যাতে প্লাস্টিকের, যা আমার খবর পেলাম প্লাস্টিক নিয়ে ভিতরে যদি আসেও, তার জন্য দে হ্যাভ টু রিটার্ন ইট ব্যাক মোস্ট প্রবলি। তো এইভাবে ফেরত দিতে হবে। যাই হোক, প্লাস্টিক আমাদের জন্য অত্যন্ত, প্লাস্টিকের বোতল যদি আনাও হয় সেটাকে কীভাবে সেটাকে যত্রতত্র না ফেলা, এবং বিভিন্ন অসামাজিক কাজে যারা লিপ্ত আছে তাদের বিষয়ে নজর রাখা। আমরা চাই যে আমরা সব বিষয়ে যেন আমরা স্মার্ট থাকতে পারি, এবং সবাইকে, বিশেষ করে এই এলাকার সমস্ত নাগরিকবৃন্দকে আমি ধন্যবাদ দেব। আমাদের আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টকে, আমাদের স্মার্ট সিটি লিমিটেড শৈলেশবাবুকে, যে ওনারা দিন রাত্রি পরিশ্রম করে এই কাজটাকে ওনারা সম্পূর্ণ করেছেন। সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ।